আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। হামিদ শিকদার হেসে রিয়ার দিকে টাকা এগিয়ে দিলেন। রিয়া টাকাগুলো নিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। এদিকে শ্রাবণ ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে এসে সবার সাথে ড্রয়িং টেবিলে খেতে বসলো। কাব্য তার মায়ের সাথে বসেছে আর বলছে, আম্মু আমি কিন্তু আর কোথাও যাব না। যা শুনে শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যেতেও হবে না। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ তো বিয়ে করে এখন থেকে বাড়িতেই থাকবে তাই না? হিয়ার সাথে আজকে দেখা করতে যাবি না? খাবার খেয়েই বেরিয়ে যাব। কাব্য বলে উঠল, আমি কিন্তু যাব না। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে গিয়ে ওয়ালেট আর ফোনটা নিয়ে চলে গেল। পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, হাতে গড়িয়ে শ্রাবণ নিচে নামতে নামতে কাব্য রেডি হয়ে এলো। বেচারি আর এই জীবন ছাড় নেই। শ্রাবণ আর কাব্য চলে এলো হিয়াদের বাসার সামনে। শ্রাবণ গাড়ি থেকে হিয়াকে কল করলো, বৌজান ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? ভালো থাকতে দাও কি? মানে আমি কিন্তু কিছু করিনি আজকে। শ্রাবণ গলার সুর ভারী করে বলে উঠল, কেমন হবু বউ তুমি? হ্যাঁ, তোমার যে হবু স্বামী আছে তাকে একবারও আসতে বললো না কেন? এসব না হয় বাদই দিলাম, তুমি তো সালামিও চাইলে না কেন? হিয়া এতগুলো কথা শুনে এর পিঠে কি বলবে খুঁজে পেল না। ফুস করে শ্বাস ছেড়ে বলে উঠল, আপনাকে সকালে কতবার কলে দিয়েছি? বাবাও অনেকবার কল দিয়েছে। এরপরে আপনার বাবাকে কল দিয়ে আপনাদের সবাইকে আসতে বলেছে। সে বলল তাদের অনেক কাজ আছে আর আসবে না, কালকে আসবেন। শ্রাবণ তখনও গম্ভীর ভাব নিয়ে বলল, কথা সেটা না, তুমি আমাকে বললে না কেন? আপনাকে তো কালকেও বলেছি, রাতেও বলেছি আর সকালেও তো কল দিলাম, ধরলেন না। বুঝেছি, এখন নিচে এসো। হিয়া বুঝতে না পেরে বলল, কোন নিচে যাব? শ্রাবণ ফুস করে শ্বাস ছেড়ে বলল, খাটের নিচে এসো। আমি খাটের নিচে শুয়ে আছি। হিয়া সত্যি সত্যি খাটের তলা দেখতে গেল, কিন্তু ওর খাটটা তো বক্স খাট, কি করে দেখবে? এরপরে স্বাভাবিক গলায় উত্তর দিল, মিথ্যা কেন বলছেন? মিথ্যা কই বললাম, তুমি তো কথা বুঝতে পারলে না। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, নিচে এসো। হিয়া ব্যালকনির দরজা খুলে নিচে তাকাতে দেখলো শ্রাবণের গাড়িটা। গাড়ির বাহিরে কেউ নেই, হয়তো ভিতরে আছে শ্রাবণ। হিয়ার রুমে এসে খুশিতে লাফাতন পর্যন্ত চলে গেল। এদিকে শ্রাবণ বলল, 2 মিনিট সময় দিলাম, নিচে এসো, না এলে চলে যাব, তাড়াতাড়ি এসো। শ্রাবণ কলটা কেটে দিল। হিয়া ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। শ্রাবণকেও হাজারবার বললেও ওপরে আসবে না, কিন্তু ঈদের দিন মেহমান এসে চলে যাবে এইটা মেনে নিবে না। এখন ওর বাবাকে বলবে যে শ্রাবণ এসেছে। শ্রাবণ ওর বাবাকে কথা বলতে ফেলতে পারবে না। হিয়া ঠিক করে তার বাবাকে গিয়ে বলল যে শ্রাবণ এসেছে কিন্তু ওপরে আসছে না। হামিদ শিকদার এই কথা শুনে সাথে সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। নিচে এসে শ্রাবণ কাব্য আর কামালকে নিয়ে উপরে এলেন। ওরা কেউ আসতে চায়নি, কিন্তু না এসেও পারল না। হিয়ার রুমে চলে গিয়েছে। শ্রাবণরা ফ্ল্যাটে ঢুকে মাহিমা বেগম খুশি হয়ে উঠলেন। ওদের সবার জন্য ড্রয়িং টেবিলে খাবার রেডি করতে গেলেন। এতে শ্রাবণ বলে উঠল, আন্টি প্লিজ করবেন না, আমরা মাত্রই খেয়ে এসেছি। এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হিয়ার সাথে দেখা করে যাই। হিয়া কোথায়? মাহিমা বেগম বললেন, হিয়া মাত্র রুমে গেল, আমি ডেকে দিচ্ছি। এই হিয়া। না আন্টি, ডাকতে হবে না, আমি গিয়ে দেখা করে আসছি। ঠিক আছে যাও। শ্রাবণ একা হিয়ার রুমে চলে গেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে পুরোই টাসকি খেয়ে গেল। সবসময় তো শ্রাবণকে শার্ট টি শার্ট পরে থাকতে দেখেছে, এই প্রথম মুখে পাঞ্জাবি পরার রূপে দেখলো। নিজেই মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, যেদিন শয়তানি করে মেসেজটা যে তুমি সত্যি করেই দিবে কল্পনাও করিনি। প্রথম প্রথম ভালো লাগলে না লাগলেও এখন মনে হচ্ছে মেসেজটা দিয়ে ভুল কিছু করিনি, আলহামদুলিল্লাহ। শ্রাবণ হিয়াকে দেখেও মুস্কি মুস্কি হাসছে। হিয়া বাচ্চাদের মতো সামনে এসে বলল, আসসালামু আলাইকুম জামাইজান। শ্রাবণ মুখ হাসি রেখে জবাব দিল, ওয়ালাইকুম সালাম। আমার সালামি। শ্রাবণ ওয়ালেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। হিয়া ওয়ালেটটা কাপা কাপা হাতে নিল। এরপর খুলে দেখলো ক্যাশ অল্প, সবগুলো 1000 টাকা নোট আর 2-3-4টা এটিএম কার্ড। হিয়া মনে মনে বলল, বড়লোক বলে কথা, ওনার কাছে এই 2-4টা কার্ড কিছুই না। শ্রাবণ হেসে বলল, যা লাগবে নাও, কার্ডও নিতে পারো। হিয়া ডুব গেল। কার্ড নেওয়ার তো দূরে থাক, একটা 1000 টাকা নেওয়ার নোটও নেওয়ার মতো কলিজা ওর হয়ে ওঠেনি। টাকাগুলোর মাঝে খুঁজতে লাগলো এর মধ্যে ভাঙটি কোনো টাকা আছে কিনা। একটা 500 টাকার নোট পেল। তখনই যেন হিয়ার মুখে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। সাথে সাথে 500 টাকার নোটটা নিয়ে ওয়ালেটটা দিয়ে দিল আর বলল, সালামি নিয়ে নিয়েছি।
শ্রাবণ তাজব বনে চলে গেল। এই মেয়ে বলে কি পুরো ওয়ালেট ছেড়ে দিলাম, আর শেষে কিনা 500 টাকা নিল। শ্রাবণ রেগে গিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, পুরো ওয়ালেট খুঁজে এই 500 টাকা তোমার চোখে পড়লো? আজকে অন্য কোনো দিন হলে একসাথে 5-6টা প্লাসটা থাপ্পড় দিতাম। হিয়া চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারতে পারবেন না, কালকে আমার বিয়ে, যদি মারেন তাহলে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দিব। এবার বলুন আমাকে কেমন লাগছে? হিয়ার এমন কথায় শ্রাবণের রাগ নিমিশেই উঠে গেল। এরপর বলল, অস্থির লাগছে। হিয়া চুট করে মাথা কি যেন এলো, ভাবুক গলায় বলে উঠল, আচ্ছা আপনি আপনার সাথে দেখা করার আগে কি কোনো মেয়ের সাথে দেখা করে এসেছেন? না কেন? আর এগুলো কিসব কথা? না মানে এত সুন্দর করে সেজেছেন তাই বললাম আর কি। শ্রাবণ ব্রুকুসকে বলে উঠল, সেজেছি আমি? আর কেন? মেয়ের সাথে দেখা করে এসেছি নাকি সেটা বললে কেন? সেটা বলার কারণ হলো আপনাকে দেখে আমি টাসকি খেয়ে গিয়েছি, আর যদি অন্য কোনো মেয়ে দেখে তাকে তা থাক সেটা। হিয়ার কথাটা সম্পূর্ণ হলো না। শ্রাবণ থামিয়ে দিয়ে বলল, আর ইউর জেলাস? হিয়া মুচকি হেসে মাথা নাড়ল। শ্রাবণ ঘাড় কাত করে রসিকতা করে বলল, তলে তলে এই চলে, আমাকে নিয়ে এই চিন্তা আসে? শুধু এই বিয়েটা হোক, সব চিন্তা শুধু আসলে দূর করে দিব। পরের দিন বিকাল, সবাই বলতে তৌকির চৌধুরী, সাবিয়া চৌধুরী, শ্রাবণ, কাব্য, কামাল, সিয়াম ওরা রওনা হলো হেমন্তের বাড়ির উদ্দেশ্যে। হিয়াদের বাড়ির সবাইও প্রায় সব প্রস্তুতি নিয়েছে। হিয়ার চাচা চাচি, খালা খালো আর কাজিনরাও এসেছে। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। আবার হিয়াকে বিদায় দিতেও সবার নাজেহাল অবস্থা। এত তাড়াতাড়ি যে হিয়ার বিয়ে হবে সেটা কেউ ভাবতেও পারেনি। তার মধ্যে আবার সবার চোখের মনে কষ্টও লাগছে। রাত 9টার দিকে শ্রাবণরা হিয়াকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শ্রাবণ, হিয়া, কামাল, সিয়াম একটা গাড়িতে চলে এলো, আরেকটা গাড়িতে বাকি সবাই। শ্রাবণ কামালকে বলল বাড়ির দিকে না যেতে, অন্য একটা জায়গা যেতে। হিয়া শ্রাবণের কথা মাথা রেখে আছে। বাড়ির জন মনটাও খারাপ, তবে শ্রাবণ বলছে যখন ইচ্ছে তখন বাপের বাড়ি যেতে পারবে। কামাল একটা নির্জন জায়গায় গাড়ি থামালো, সাথে আরেকটা গাড়ি এসে হাজির হলো। সেটা দেখে শ্রাবণের অ্যাসিস্ট্যান্ট রনি ও আরো দুজন কালো পোশাক পরিহিত লোক বের হলো। শ্রাবণ হিয়াকে গাড়িতে রেখে নেমে গেল। সামনে থেকে কামাল আর সিয়ামও নেমে গেল। হিয়া কিছু বুঝতে উঠতে পারছে না। হঠাৎ হিয়ার চোখ গেল শ্রাবণের হাতের দিকে। একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যা দেখে হিয়ার গলা শুকিয়ে এলো। হিয়া শ্রাবণের হাতে দাঁড়ালো ছুরি দিকে একবার ভাবলো কোনোভাবে কি ওকে মারবে না তো। হিয়া এমন ভাবনার মাঝে শ্রাবণ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। দুপাশে কামাল আর রনি দাঁড়িয়ে আছে। হিয়া তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। ভাবলো হয়তো শ্রাবণের কোনো কাজ, হয়তো এটা। কিছুক্ষণের মাঝেই পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। শ্রাবণ এখন মিরাজের অপেক্ষায়। এদিকে মিরাজ এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরছে একা, সাথে শুধু ড্রাইভার। মিরাজরাও জানে আজ শ্রাবণ কিছু না কিছু করবে, তাই বাকি অন্য রাস্তা দিয়ে গিয়েছে। আর মিরাজ এই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে যাতে কেউ টের না পায়। কিন্তু এই শ্রাবণের থেকে মুক্তি পাওয়া কি এত সহজ? তবে মিরাজ যে প্রোটেকশন ছাড়া যাবে সেটাও নয়, পুলিশকে ইনফর্ম করে রেখেছে। আধা ঘন্টা পর শ্রাবণের সামনে মিরাজের গাড়িটা থামে। শ্রাবণে বেশ লুক রাখেনি, হাতে গোনা কয়েকজন। মিরাজ সবার দিকে না তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো। শরীরের শটটা খুলে গাড়ি থেকে নামলো। শ্রাবণ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, সাথে ধারালো অস্ত্রটাও দেখতে লাগলো। মিরাজ এগিয়ে এলো। শ্রাবণ কিঞ্চি বাঁকা হেসে এগিয়ে এসে কোনো প্রতীক সঙ্গীত ছাড়াই মিরাজের নাক মুখে ঘুষি মারল দুটা। মিরাজ তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল। কড়া গলায় বলে উঠল, ভুলে যাস না আমিও কিন্তু তোর ওপরে হাত তুলতে পারি। আরেকবারে যেমন করেছিলাম ভুলে গেলি? শ্রাবণ তীব্র শ্বাস ছেড়ে আবারও ঘুষি দিতে শুরু করলো। মিরাজ হাত তুলতেই নিলেই শ্রাবণ সেই হাতটা ধরে গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, তোর কলিজায় এত বড় সাহস? আমার গায়ে এখনো হাত তোলার দুঃসাহস দেখাবি কি করে? আগেরবার কিছু বলিনি বলে ভেবে নিলি এবার কিছু বলবো না? মিরাজ হাত ছাড়িয়ে শ্রাবণের ওপর খেপে গিয়ে বলল, ছাড় আমায়, দেখ আমিও কিন্তু কি করতে পারি। শ্রাবণ হাত ছেড়ে দিল। মিরাজ কোনো পূর্ব সংকেত ছাড়াই শ্রাবণকে ঘুষি মারল। শ্রাবণও কম নয়, সেও মারতে মারতে সিয়ামকে বলল, সিয়াম তুই আমার গাড়ির কাছে যা। হিয়া প্রায় যায় অবস্থা। কি হচ্ছে তার এই ছেলে বা কে? কেন মারামারি হচ্ছে? ওদের মাঝে কি পুরনো কোনো শত্রুতা আছে নাকি? শ্রাবণ রনিকে চোখ দিয়ে ইশারা করে মিরাজের ড্রাইভারের ইচ্ছা যেতে বলল। বলা যায় না যে আবার পুলিশকে যেন কল দিয়ে না বসে। শ্রাবণ মিরাজকে মারতে মারতে প্রায় শুয়ে ফেলেছে। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে, কেউ শ্রাবণের ওপরে কথা বলছে না। মিরাজ কোনো রকম উঠে দাঁড়িয়ে জোর গলায় বলে উঠল, আমি তখন কোনো ভুলে করিনি, আমার ভালোবাসা আমি ছিনিয়ে নিয়েছি। শ্রাবণ দাঁত চেপে বলল, নিয়ে কি করতে পেরেছিলি? ওকে তো নিজের কাছেও রাখতে পারলি না, তবে আমায় যে ক্ষতি দিয়েছিলি, যে কষ্ট দিয়েছিলি
চেয়েছিস সেটা তো তোকে পেতেই হবে। মিরাজ এক পা করে পিছিয়ে যেতে নিয়েই নিজের গাড়ির কাছে এসে চুট করে রিভলভার বের করে শ্রাবণের দিকে তাক করলো। হিয়া এই দেখে গাড়ি থেকে নেমে যেতে নিল। ঠিক তখনই সিয়াম এসে মাথা নাড়িয়ে ভিতরে থাকতে বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ আল্লাহ ডাকতে লাগলো যেন শ্রাবণের বা কারো কিছু না হয়। এর মাঝে আকাশের ঘুরমুর মেঘ ডাকতে শুরু করলো। হালকা হালকা ঝিরমির বৃষ্টিও পড়তে শুরু করলো। শ্রাবণ তাচ্ছিল ভরা বিস্তৃত এক হাসি দিয়ে মিরাজকে বলল, বড় ভুল করলে। পাশ থেকে রনি মিরাজের হাত থেকে অভিনয় কৌশলে রিভলভারটা নিয়ে নিল। শ্রাবণ মিরাজের কলার চেপে ধরে বলল, তোর কলিজার সাহস আছে বলা যায়। যেদিন এই শ্রাবণ কেন তোকে কিছু বলেনি জানিস? সেদিন শ্রাবণ ভালোবাসায় সব কিছু নির্দায় ছেড়ে দিল বলেই কিছু বলিনি। তো আজ কিসের জন্য স্যাক্রিফাইস করবো বল? এর থেকে শতগুণ ভালো উপহার আমি পেয়ে গিয়েছি। মিরাজ শ্রাবণের কলার চেপে ধরে বলল, ভালোই ভালোই বলছি আমায় ছেড়ে দে, না হলে। শ্রাবণ গর্জে উঠে বলল, এই কুত্তা তুই কাকে হুমকি দিস হ্যাঁ? বলে মিরাজকে বোধহয় মারা শুরু করলো। মারতে মারতে বলল, আজ তোকে কুপিয়ে কুপিয়ে মেরে তারপর তোকে বক্সে ভরে তোর বাবার কাছে দিয়ে আসবো। মিরাজ কপালে নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, বৃষ্টিও বেড়ে গেল। শ্রাবণের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গিয়েছে। সবাই ভিজে গুল, তবুও এক চুলও নড়ল না। শ্রাবণ মিরাজের মুখোমুখি বসে পড়ল। মিরাজ মাথা তুলে তাকিয়ে হাসলো। শ্রাবণ মিরাজের চুলের মুঠো ধরে বলল, মনে আছে এভাবেই ধরেছিলে? সেদিন যেভাবে আমাকে মেরেছিলি ঠিক সেভাবেই তোকে আজ মারগুলো ফিরিয়ে দেব। মিরাজ তখনও হেসে বলল, শুনলাম আজ বিয়ে করেছিস, বউ নাকি সুন্দর নিয়ে এসেছিস নাকি? শ্রাবণের মেজাজ আরো খারাপের পথে। রাগে হিড়হিড় করে বলল, তোর মতো বেঈমানের মুখে আমার বইয়ের কথা মানায় না। মিরাজ উঠে বসে বলল, বাহ বাহ কি ভালোবাসা রে। তো আগের জনকে ভুলতে পেরেছিস কি, নাকি এক মনে একসাথে দুটোকে? শ্রাবণ পাশ থেকে ধারালো অস্ত্রটা নিয়ে মিরাজের এক হাতে আঘাত করে সাথে সাথে রক্ত পড়তে শুরু করে। মিরাজ আরেকটা হাত ক্ষত জায়গায় রাখলো। ব্যথায় ছটফট করে উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে পালাতে চাইলো, কিন্তু দেহ কি আর যেতে চায়? শ্রাবণ উঠে মিরাজের পিছন পিছন যায়, আবারও আঘাত করে মিরাজের পিঠে, তবে খুব গভীরভাবে করে না। মিরাজ পিঠ ঠেকিয়ে উগ্ধ হয়ে পড়ে যায়। শ্রাবণ এগিয়ে এসে মিরাজের পাশে বসলো আর বাঁধা গলায় বলে উঠল, ভালোবাসা এমনই রে। আর ভালোবাসতে জানিস তুই? যদি ভালোবাসতে জানতি তাহলে ওকেও ধরে রাখতে পারতি আর বললি আমার কথা। আমার ওকে নিয়ে কোনো আফসোস নেই। আফসোস সেই যে দিনগুলো আমি বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলেছিলাম। হসপিটালে মাসের পর মাস দিন কাটিয়েছিলাম। হিয়া গাড়ি থেকে নামার চেষ্টা করছে অনেক, কিন্তু পারেনি। সিয়াম শেষমেশে গাড়ি লক করেই রেখেছিল। মিনিট 10 পর পুলিশের গাড়ির শব্দ পাওয়া গেল। সিয়াম গাড়ি আনলক থেকে নেমে গেল। হিয়াও এই সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে গেল। শ্রাবণ উঠে দাঁড়ালো। মিরাজের কোনো সেন্স নেই। পুলিশের গাড়িটা এদিকে আসছে। হিয়া বুঝতে পেরেছে এখন কি হতে পারে। পুলিশ শ্রাবণকে এসে ধরে নিয়ে যাবে। শ্রাবণের সাদা পাঞ্জাবিতে রক্ত লেগে আছে, বুঝতেও পারবে শ্রাবণ ওকেই মেরেছে। হিয়া লেহেঙ্গাটা ধরে দৌড়ে এসে শ্রাবণের সামনে দাঁড়ালো। শ্রাবণ হিয়াকে বলল, তুমি এখানে এসেছো কেন? গাড়িতে যাও। হিয়া শ্রাবণকে ধরে কাঁদতে কাঁদতে বলল, পুলিশ আসছে, আপনাকে ধরে নিয়ে যাবে, চলুন পালাই। তুমি গাড়িতে গিয়ে বসো, ধরে নিয়ে গেলে যাবে, আফসোস নেই। যা ইচ্ছা ছিল তা পূরণ করতে পেরেছে। ও যেভাবে মেরেছিল আমিও সুদ তুলেছি। তুমি গাড়িতে যাও, ওরা তোমাকে বাড়িতে নিয়ে যাবে। আমি ওদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে আসছি। ওরা যদি আপনাকে ধরে নিয়ে যায় তখন? বলতে বলতে পুলিশের গাড়ি এসে হাজির। হিয়া ভয় পেয়ে শ্রাবণকে বলল, শুনুন না, আপনি এখান থেকে চলে যান। আপনার গায়ে লাগা রক্ত দেখে আপনাকে ওরা ধরে নিয়ে যাবে, প্লিজ চলে যান। পুলিশগুলো বড় বড় ছাতা নিয়ে এসে দাঁড়ালো। দুজন পুলিশ মিরাজের দিকে রক্তাক্ত শরীরে সোজা করে দেখলো। বেঁচে আছে বলে মিরাজের ড্রাইভারের গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। পুলিশ অফিসারটি শ্রাবণের দিকে এগিয়ে এলো। হিয়া কিছু না ভেবে শ্রাবণের হাত থেকে ছুরিটা নিয়ে শ্রাবণের সামনে দাঁড়ালো। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে শ্রাবণ হিয়াকে কিছু বলতেও পারলো না। পুলিশ অফিসারটা হিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি ওকে মেরেছেন? হিয়া কোনো কিছু না ভেবে বলে উঠলো, আমি মেরেছি ওই লোকটাকে। পুলিশ অফিসার পিছন থেকে শ্রাবণের দিকে তাকালেন। ওকে ভালো করে চিনেও নেই। শহরের নামকরা বিজনেসম্যান তৌকির চৌধুরী ছেলে। শ্রাবণের শরীরে রক্ত লেগে থাকায় তিনি আন্দাজ করতে পারছেন কি হয়েছে। আরেকজন পুলিশ এসে হিয়ার হাত ধরে থেকে ধারালো ছুরিটি নিল। পুলিশ অফিসারটি হিয়াকে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না ওনাকে আপনি মেরেছেন। হিয়া বলল, আমি মেরেছি। কেন মেরেছেন? আমার পিছনে যে আমার হাজব্যান্ড, যে আজ আমার বিয়ে হয়েছে, আমাদের ওপর এই ছেলে হামলা করতে এসেছে বলে ওকে আমি মেরেছি। পুলিশ অফিসার শ্বাস ছেড়ে বললেন, দেখুন মিথ্যা
মিথ্যা বলবেন না। যদি ভেবে থাকুন আপনি আপনার স্বামীকে বাঁচাতে পারবেন, তবে সেটা ভুল। যদি আপনি মেরে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি আপনার হাজবেন্ড মেরে থাকে তাকেও নিয়ে যাব। আইন সবার জন্য সমান। শ্রাবণ হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে কর্কশ গলায় বলল, তুমি পাগল হয়ে গিয়েছো? কি বলছো? বলছি না আমি ম্যানেজ করে নেব। গাড়িতে উঠে বসো। পুলিশ অফিসারটি বাঁকা হেসে আরেকজন পুলিশকে বলল, এই যাও মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠাও। শ্রাবণ হিয়াকে সরিয়ে দিয়ে পুলিশ অফিসারের সামনে এসে দাঁড়িয়ে কিরমির করে বলল, এই মনের চামচা, এই তুই কাকে ধরে নিয়ে যেতে চাস? তুই চিনিস? তোর কলেজের টান দিয়ে বের করে নেব। পুলিশ অফিসার দমে না গিয়ে বলল, ভালো করে কথা বলুন, একজন আইন ডিপার্টমেন্ট পুলিশ অফিসারের সাথে এই বিহেভ করতে পারেন না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।